রিলে অনশনে বসে থাকা আন্দোলনকারীরা আজ আন্দোলনের ঝাঁঝ বাড়ালেন, সুর চড়ালেন। কারণ মাতৃভাষায় শিক্ষার দাবিতে আজও সাঁওতাল ছাত্র ছাত্রীদের অনশনে বসতে হয়। রোদ জল বৃষ্টি উপেক্ষা করে গত 8ই জুলাই থেকে আজ পর্যন্ত আজ 16তম দিনেও প্রচণ্ড বৃষ্টি বাদলকে উপেক্ষা করে এই রিলে অনশনের কাজ ছাত্রছাত্রীরা চালিয়ে আসছেন। দুঃখের বিষয়, এখনো পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সদর্থক ভূমিকা দেখা যায়নি। স্বাধীন দেশে প্রতিটি মানুষের শিক্ষা যেখানে মৌলিক অধিকার, সেখানে মাতৃভাষায় শিক্ষার দাবিতে 16 দিন ধরে রিলে অনশন চালিয়ে যাওয়া এ এক নজিরবিহীন ঘটনা। এটা জাতির লজ্জা, এটা দেশের লজ্জা। আসুন, রিলে অনশনে বসে থাকা আন্দোলনকারীরা রাজ্য সরকারকে কোন দৃষ্টিতে দেখছেন, রাজ্য সরকারের উদ্দেশ্যে কি বললেন আন্দোলনকারীরা, আমরা শুনিনি। আপনারা জানেন এই টিটিভি কলেজে কর্তৃপক্ষ টিআইসি আজ আমাদের এই অনশন 16 দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমি আদিবাসীদেরকে প্রচণ্ডভাবে সহযোগিতা করি এবং আদিবাসীদেরকে উন্নয়ন করি। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যে উন্নয়ন আপনারা করছেন বা যে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন, মানুষকে পঙ্গ করে দেওয়ার উন্নয়ন, মানুষকে আগামী দিনে বেঁচে থাকার উন্নয়ন নয়। মানুষ পঙ্গ হয়ে যাবে এই লক্ষ্মী ভান্ডার দিয়ে সরকার যদি বেশি দিন চলে, তাহলে আপনারা ভাবুন, এটা কিন্তু আদিবাসীরা কখনো মেনে নিতে পারে না। একটা মানুষ, আমি টিআইসিকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার অনুরোধ করছি, আমরা 16 দিন ধরে এখানে বসার পর আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য আপনাদের কাছে আবেদন বা নিবেদন করেছি। আর নয়, আমরা এই আন্দোলনের মধ্যে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, এই কিষাণ আদিবাসী গাঁওতা হাইকোর মাদার ট্রাস্ট কিন্তু বসে থাকবে না। আপনাদেরকে আমি বারবার একটাই অনুরোধ করছি, আগামী দিনে আগাবো। আর সেদিন এই এলাকায় যারা থাকবেন আপনারা দেখে নেবেন, আমরা শুধু ধৈর্য ধরেছি। আর এই ধৈর্য ধরার পরে যদি আমরা অধৈর্য হয়ে যাচ্ছি, এটা আমি ধিক্কার করে বলে যাচ্ছি যে এখানকার ডিএম, এখানকার প্রশাসন, এখানকার যারা এমএলএ, এখানকার যারা এমপি আছেন, আপনাদেরকে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, আপনারাই কিন্তু আমাদেরকে রাস্তা দেখাচ্ছেন। আর যে রাস্তা আপনারা আমাদেরকে দেখাচ্ছেন সেটা হচ্ছে, আপনারা ভেবে রাখুন, এখানে আন্দোলনে যদি আমরা কিছু না পাই, আগামী দিনে আমরা ন্যাশনাল হাই রোডে দাঁড়ানোর জন্য আপনারা পরিস্থিতি তৈরি করে রাখুন যে আমরা দাঁড়াতে পারি কিনা। এই কথা আপনাকে বুক চিটিয়ে বলে দিয়ে যাচ্ছে, এটা আমরা আদিবাসী সিরিফানরা যখন লড়াই করেছিল ইংরেজদের সঙ্গে, আর আপনারা তো সাধারণ একজন জনসাধারণ প্রতিনিধি আছেন আপনারা সরকারে। এই দেশ বাঁচানোর জন্য একমাত্র আদিবাসীরা লড়াই করেছিল। আর এই টিটিভি কলেজের মাতৃভাষা শিক্ষার জন্য লড়াই করার জন্য যদি করতে হয়, একদিন রেল, একদিন যাব আমরা ন্যাশনাল হাই রোডে। আর সেটাই জানিয়ে দেবো এই পশ্চিমবঙ্গ সরকারকে, আমরা শুধু শিক্ষা চেয়েছি, আমরা ভিক্ষা চাইনি। এটা হচ্ছে মৌলিক অধিকার। একটা মানুষ যদি বেঁচে থাকে বা থাকতে হলে তার কি প্রয়োজন। আমরা আপনার কাছে ওই লক্ষ্মী ভান্ডার চাই না, আমরা কর্ম করে খেতে পারি, কর্ম ব্যবস্থা করুন। আমরা অন্য মানুষ না, আমাদেরকে ভিক্ষা দিতে হবে না, আর ওই লক্ষ্মী ভান্ডার দিতে হবে না। কর্মসংস্থান তৈরি করুন। সারা পশ্চিম বাংলার মানুষ কখনো ভিখারি হয় না। আর যে সরকার কর্মসংস্থান তৈরি করতে পারবে না, সেই হচ্ছে পঙ্গু সরকার। তিনি এমন একটা দিন মানুষকে নিয়ে যাচ্ছে, এই দেশটাকে বিক্রি করার চক্রান্ত সৃষ্টি হয়ে গেছে ভিখারি হওয়ার পর। আপনি আজকে আমাদেরকে লক্ষ্মী ভান্ডার দিয়ে পরে ভিক্ষা, এই দেশে লাফা দিতে দিতে তার ঋণ যুক্ত হয়ে যাচ্ছে তার পেটের ভিতরে। আর
যেদিন দেশটা হয়ে যাবে, এই দেশের মাটিতে পা দেবে, সেই দিন হবে পক্কা হলো 2 থেকে 3 লাখ টাকা ঋণী হবে। আর এসে পরে একবার কাঁদবে, যেটা মায়ের জন্য কাঁদে সেটা না। এমন একটা দেশে আমি জন্ম নিলাম যে দেশটা অপরের দেশের কাছে বিক্রি করে দিয়েছে এই সরকার, সেই দেশে এই কথাটা এই বাচ্চাটা তখন সেটাই বলবে। আমরা জানি এই দেশ চালাতে গেলে এভাবে নয়, মানুষকে কর্ম করার সুযোগ করে দেন, কারখানা খুলুন, কৃষিতে চলুন। আমাদের ওই স্কুল আজ বন্ধ হয়ে গেছে, তাই আমরা বারবার সরকারের কাছে আবেদন করেছিলাম যে আমাদের স্কুলটার নাম হচ্ছে পণ্ডিত রঘুনাথ মুর্মু ইংলিশ মিডিয়াম ফিডার স্কুল। আর সেই ফিডার স্কুল থেকে ট্রান্সফার হয়ে একলব্যে আসতো। আর সেখানকার ছাত্রছাত্রী আজকে কোথায় আছে জানেন? এই সরকার সেই ডেভেলপ মেনে নিতে পারছে না। কারণ ওই স্কুল থেকে একলব্য থেকে বেরোনোর পর কেউ ডাক্তারি পড়ছেন, কেউ উকিল, কেউ হচ্ছে ভালো জায়গায় পড়াশোনা করছে, কেউ WBCS দেওয়ার জন্য IIT খড়গপুরে পর্যন্ত পড়ছে। মানে এত বড় একটা চিন্তাধারা যে বামফ্রম আমলে করেছিল, একটার পর একটা জেনারেশন চেঞ্জ হয়ে যাবে, আর সেই জেনারেশনটাকে শেষ করে দিল বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী। আদিবাসীদের স্বপ্নকে ভুলে মিশিয়ে দিল একদম। আর তাদের হাতে কি? আপনাদেরকে বলছে আপনারা কর্ম করতে হবে না, বাটি ধরুন বাটি। আর বাটি ধরতে বলছে ঠোঙা দিয়ে, ভদ্রভাবে সেটা একটা ঠোঙা দিয়ে আপনি বিক্রি করুন, চায়ের দোকান করুন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যদি কর্মহীন হতে পারেন, আদিবাসীরা কর্মহীন নয়, তারা কর্ম চায়। যারা কর্ম করতে পারে না তারা ঠোঙা ধরে ভিক্ষা চাইবে, যারা করতে পারে না তারা দোকান করবে। আদিবাসীরা খেতে পারে। আমি আপনাকে বলছি, আপনার খাটার জায়গা তৈরি করুন, খাটার জায়গাটাকে নজর দেন। দেশ কখনো কম্ব হয় না, যে দেশ রোজগার নিজে করতে পারে না সে প্রত্যেকটা মানুষ ভিক্ষা হয়ে আপনিও ভিক্ষা হয়ে যাবেন। এই দান করবেন না, আমি অনুরোধ করছি। দান করাটা একদম খারাপ জিনিস। একটা মানুষকে যদি দান করে দেওয়া হয়, সে তার আস্তে আস্তে একটা পঙ্গকে শেষ করে দেওয়া হচ্ছে, তার একটার পর একটা অংশ কাজ করবে না। কারণ 2 দিন পরে বলবে যে এখান থেকে আর কতদিন পারবো। তারপরে যখন ভিক্ষা যখন আপনি দিতে না পারবেন, তারপরে কি হবে? আমাদের আদিবাসী বা আদিবাসী ছেলে মেয়েগুলো তার রোজগার রাস্তা যদি না থাকে, তাহলে আস্তে আস্তে আজকে থালা ধরাচ্ছেন, কালকে পর কুড়ুল ধরাবেন, আর পরশু দিনের তালোয়ার ধরাবেন, আর রাস্তায় দাঁড়াতে বলবেন চুরি ডাকাতি করে খান, আর কোনো উপায় নেই। এটা হচ্ছে সারা পশ্চিম বাংলার চেহারা। আমি বারবার আপনাদের কাছে আমি অনুরোধ করছি, এই ভিক্ষা দেওয়া নাম করে দেশ শেষ করবেন না। কারণ আজকে ঋণের হার, আমরা বাজেট যেটা দেখি, আপনারা ভদ্রভাবে যে যারা বাজেট দেখছেন আপনারা দেখুন আমাদের বাজেট কোথায় ছিল আর আজকে কোথায় হয়েছে। আজকে ধরুন এই পশ্চিমবাংলা সরকার থাকাকালীন 45 টাকা আলু যাচ্ছে, আগামী দিনে ওই লক্ষ্মী ভান্ডারের যে টাকা সেটা তো লুটিয়ে নিয়ে নিচ্ছে। একদম বাস্তব। আজকে যারা চাকরি করছে, এখানে যারা আছেন প্রফেসর, তিনিও কিনেন 45 টাকা কিলো আলু। আর একজন মজদুর যিনি আছেন মাঠে ঘাটে কাজ করেন, তিনিও কিনতেন 45 টাকা আলু। আমাদের দেশে কত উন্নতি বা কত উন্নয়ন করেছে মাননীয় মুখ্যমন্ত্রী। আমার মন থেকে বলতে পারি এই কথাটা সাধারণ মানুষ যারা বুঝতে পারছে না, অন্তত তারা বুঝতে না পারুক। আমাদের মতন যারা সমাজে যারা শিক্ষিত, যারা আমরা শিক্ষিকা হয়েছি, অন্তত আপনারা একটু নজর করে দেখুন যে আমরা কোথায় এই দেশটাকে নিয়ে যাচ্ছি, আমরা কোথায় এই দেশটাকে কার হাতে তুলে দিচ্ছি। এই জন্য আমি বারবার সরকারকে আমি অনুরোধ করছি যে ভিক্ষা নয়, শিক্ষা চাই। আমরা যেটা বলছি সেটা আমাদেরকে, আমরা ভিক্ষা চাই না, কর্মস্থান চাই। আমাদেরকে কর্মস্থানটা তৈরি করুন, আমাদের শিক্ষা ব্যবস্থা তৈরি করুন। নামাল থাকার সত্ত্বেও পাল্টি হয়ে গেছিল, আর আপনি তো শুধু একটা কদম গাছ বসিয়েছেন, যে কোনো দিন হাওয়াতে পাল্টি হয়ে যাবে। আপনি যদি এটাই চান তাহলে আপনি চ্যালেঞ্জ করুন আমাদের সঙ্গে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি যদি উন্নয়ন করছেন তাহলে মানুষের কাছে কেউ উন্নয়ন, এটাই আমরা পাবো উন্নয়ন। আমরা চাই না এরকম উন্নয়ন, আমরা চাই না
দিনের পর দিন যাতে আমরা মানুষ যদি তার কারো কল না খালি হয় তবু যদি আপনি ব্যবস্থা করে নিতে পারেন, প্রত্যেক দিন একটা না একটা ইলেকশন হলে একটা সামান্য একটা ইলেকশন হবে, পঞ্চায়েত হলে পরে রাস্তায় মরা পড়ে থাকবে। এটাই হচ্ছে আমাদের দেশের উন্নয়ন। এই উন্নয়ন থেকে আমি বলছি আপনারা সরে যান, কারণ সরকারকে তৈরি করার পর এমন একটা পুলিশ প্রশাসনরা ব্যবহার করছে, প্রশাসনরা বলে আমরা দেখিনি। কেউ যদি মারা যায় সেটাই বলছে উনি ওইভাবে বলেন এই রাস্তায় যেতে যেতে মারা গেছে। আর এখনকার রাজনীতির যারা নেতারা আমরা তৈরি করি, আমাদের ভোট দিয়ে তারা এমএলএ বা এমপি হওয়ার পর কিছু সাধারণ ছেলেকে দিয়ে তাদের পেট চালানোর জন্য এমএলএদের সঙ্গে ঘুরে বেড়ায়, আর তাদেরকে তৈরি করে জানেন কি এক একটা মাফিয়া। আগে ছিল বালি মাফিয়া, এখন বালি মাফিয়া থাকবে না, এখন কয়লা মাফিয়া থাকবে না, এখন মানুষ মারা মাফিয়া তৈরি হয়ে যাচ্ছে আমাদের এই পশ্চিম বাংলাতে। একটা পর একটা ইলেকশন হবে আর একটার পর একটা মানুষের মায়ের কল খালি হবে। সেটাই হচ্ছে আজকে ছেলে আছে আপনার, এটা রোগ হলে পরে আপনি একটা চিন্তা করুন, টাকা পয়সা দিয়ে আপনি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবেন, কিন্তু সতর্ক থাকবেন এই পশ্চিম বাংলার মানুষকে। আপনাদেরকে আমি জানিয়ে দিয়ে যাচ্ছি, যদি ইলেকশন আসে আপনার ছেলে ঘর থেকে বেরোতে দেবেন না, আর আপনার না হলে আপনার কল খালি হাতে সময় লাগবে না, কারণ একটা চোখের জল ফেলার সময় পাবেন না।